কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। এই অবস্থায় তোমরা দেখতে পাচ্ছ করোনা খুব বাড়ছে। তার জন্য বলবো যে বাড়ি ঘরে থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথে জুড়ে থাকো। ঠিক আছে? তাহলে আমরা পড়ছিলাম পদার্থের কঠিন অবস্থা, এবং পদার্থের কঠিন অবস্থায় আমরা যে যে বিষয়গুলি নিয়ে আমরা অলরেডি পড়াশোনা করে ফেলেছি সেগুলি হচ্ছে কঠিন অবস্থা একক কোষ সম্পর্কে আমরা পড়েছি, এবং একক কোষের কণার সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় সেই জিনিসগুলি আমরা পড়ে নিয়েছি। তারপর আমরা একক কোষ এগুলি পড়ার পর কিভাবে তার থেকে কিছু অঙ্ক করতে পারি সেটা আমরা পড়েছি। তারপর আমরা পেকিং লাস্টলি যেটা পড়েছিলাম সেটা ছিল আমাদের পেকিং দক্ষতা। এবার ঘন সন্নিবেশে আমরা পেকিং দক্ষতা যখন আমরা ক্যালকুলেট করেছিলাম, তো ওইগুলি করার পর এখন লাস্টে ওই ঘন সন্নিবেশের আরও একটা পার্ট আমরা এখানে পড়ে নেব, সেটা হচ্ছে তোমার ব্যাসার্ধের অনুপাত। ঠিক আছে? তো ব্যাসার্ধের অনুপাত সম্পর্কে জানতে গেলে আমরা আগে একটু একটা জিনিস জেনে নিই। দেখো, যদি তোমার এখানে একটা ঘনক থাকে, মনে করো এটা হচ্ছে তোমার ঘনকটা, এবং এই ঘনকের মধ্যে আমরা যদি বলি কণাগুলি কোথায় থাকে, কণাগুলি আমরা বললাম যে কণাগুলি প্রত্যেকটা কোণার মধ্যে এরকম বড় বড় কণা থাকে। ঠিক আছে? এরকম বড় বড় ভাবে কণাগুলি থাকে। এখানে একটা থাকবে, এখানে, তো এখানে এরকম বড় বড় ভাবে কণাগুলি থাকে। এখন দেখো, ঘনকের এই কণাগুলি মনে করো নিচের যে পৃষ্ঠটা আছে সেই পৃষ্ঠের মধ্যে আছে, এবং সেই পৃষ্ঠের মধ্যে যদি আমি একটা জিনিস দেখি, কি দেখতে পাচ্ছি, কণাগুলি তোমার চারটা কণা দিয়ে একটা ভিতরে একটা মিডল একটা খালি জায়গা তৈরি হয়েছে, যেটাকে আমরা ফাঁকা স্থান বলি। ঠিক আছে? এবং এখানে যে ফাঁকা স্থানটা আছে যেটা পৃষ্ঠের মধ্যে উপস্থিত, এই ফাঁকা স্থানকে আমরা অষ্টতলকীয় ফাঁকা স্থান বলি। মনে রাখবে, ফাঁকা স্থান তোমার দেখো, যদি দুই রকম ফাঁকা স্থানের কথা বলেছিলাম, একটা অষ্টতলকীয়, একটা চতুস্থলকীয়। চতুস্থলকীয় ফাঁকা স্থানগুলি তোমার কি থাকে, মনে করো তোমার এই কোণা, এই কোণা আর এই কোণা তুমি যদি যুক্ত করো ভিতরের দিক দিয়ে, এভাবে যদি যুক্ত করো, বা এই কোণার সাথে তুমি যদি এই কোণা যুক্ত করো, এভাবে যদি যুক্ত করো, এগুলিকে ডায়াগোনাল বলা হয়। মানে বডির ভিতরে ডায়াগোনালি। তো ডায়াগোনালি, এই ডায়াগোনালি এগুলির মধ্যে কোনো না কোনো জায়গার মধ্যে তোমার চতুস্থলকীয় ফাঁকা স্থানগুলি থাকতে পারবে, আর অষ্টতলকীয় ফাঁকা স্থান থাকবে কোথায়? পৃষ্ঠে। ঠিক আছে? এখন তুমি ভাবো, আমি উপরেরটা কথা ভাবছি না, নিচের যে আছে, নিচের যে পৃষ্ঠতে তলটা আছে, তলটার মধ্যে যে কণাগুলি আছে, আমি শুধু ওই জিনিসটার কথা ভাবছি, বাকি মানে ঘনকটার কথা ভাবছি না, বাকি কোনো জিনিস ভাবছি না। এখানে আমি একটা জিনিস তোমাদের বলে রাখি, এখানে এটা হচ্ছে তোমার যে কণাটা আছে, কণাটার ব্যাসার্ধকে আমরা যদি ক্যাপিটাল আর ধরে নেব। ঠিক আছে? এটা ক্যাপিটাল আর ধরবো, আর এখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা এখান থেকে এতটুক যে দূরত্বটা আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ঘনকের মধ্যে তার কিনারা দৈর্ঘ্য, এটাকে আমরা এ ধরে নেব। ঠিক আছে? তো এটা আমরা এখানে ছবিটা থেকে ভালো করে বুঝতে পারছি না, আমরা ছবিটা আবার নতুন করে ড্র করছি। দেখো, ছবিটা যদি আমরা আবার এখানে ড্র করি, ধরে নিলাম এখানে একটা কণা আছে, এখানে আরেকটা কণা আছে, এখানে একটা কণা আছে, আর এখানে একটা কণা আছে। এভাবে চারটা কণা আছে, চারটা সেম হবে, এবং এই হচ্ছে তার কেন্দ্র, এগুলি তার কেন্দ্র। কেন্দ্রগুলো আমি যোগ করে দিলাম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, বাস। তাহলে এটা কি হলো দেখো, আমি তারপর এই 13টা কণার মাঝখানে একটা খালি জায়গা পাচ্ছি। এটা কি, এই যে চারটা এভাবে যে আমরা স্কোয়ার পেলাম, এটা হচ্ছে কিন্তু ঘনকের একটা পৃষ্ঠ। ঠিক আছে? এবার এটার মধ্যে আমরা এখানে একটা খালি জায়গা পাচ্ছি, এবং খালি জায়গার মধ্যে মনে করো একটা কণা দিয়ে দিলাম। ঠিক আছে? এবং খালি জায়গাটাকে বলা হচ্ছে অষ্টতলকীয় ফাঁকা স্থান, এবং এটার হচ্ছে মনে করো এটা হচ্ছে তার কেন্দ্র। এখান থেকে এটা তার ব্যাসার্ধকে আমরা স্মল আর বলি, এখান থেকে এদিকে তার কি ওই জায়গাটা ব্যাসার্ধ মানে স্মল আর, আর এখান থেকে এটার যে তোমার ব্যাসার্ধ এটা হচ্ছে তোমার ক্যাপিটাল আর, এখান থেকে এটার যে ব্যাসার্ধ এটা হচ্ছে তোমার কি ক্যাপিটাল আর। ঠিক আছে? এটাকে নাম দিলাম আমি এ, এটা দিলাম বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে কি ডি। ওকে? এবার এ আর বি এর মধ্যে যে দূরত্ব মানে কি কিনারা দৈর্ঘ্য, ঠিক আছে, এ আর বি এর কিনারা দৈর্ঘ্য, এটাকে আমরা ধরে নিলাম কি স্মল এ।
ঠিক আছে, তো এখান থেকে আমি একটা লাইন লিখতে পারি, কিনারা দৈর্ঘ্যগুলি সবগুলি আমার সমান, বলতে এ বি সমান সমান বিসি, বিসি সমান সমান সিডি, সিডি সমান সমান ডিএ সমান সমান হচ্ছে তোমার স্মল এ। ঠিক আছে, আমরা ধরে নিলাম এটা এবি সাথে বিসি, বিসির সাথে সিডি, সিডির সাথে সবগুলি কি সমান এবং সেটা দৈর্ঘ্যটা কত এ। আচ্ছা, এবার ধরে নিলাম কি যে ক্যাপিটাল আর হচ্ছে তোমার কণাটার ব্যাসার্ধ, ক্যাপিটাল ধরতে হবে, লিখতে হবে, ধরি কণাটির ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, আর অষ্টতলীয় ফাঁকা স্থানে উপস্থিত কণাটির ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। ঠিক আছে, এটা এখানে লিখে ধরে নেবে। আচ্ছা, এবার আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি না যে এ থেকে বি এর মধ্যে, এ থেকে বি এর মধ্যে এই জায়গাটা হচ্ছে আর, বি থেকে এই জায়গাটা কি আর, মানে এই জায়গাটা হচ্ছে তোমার এই কোণার ব্যাসার্ধ, আর এই জায়গাটা কি এই কোণাটার ব্যাসার্ধ। ঠিক আছে, তো এখন আমি এখান থেকে যদি তোমার এর ব্যাপারটা ভেবে আমি যদি এখান থেকে মনে করো পিথাগোরাসের সূত্র আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, এসি স্কয়ার সমান সমান, মানে এ বি ত্রিভুজ এ বি সি থেকে, ত্রিভুজ এ বি সি থেকে আমরা কি পাই, পিথাগোরাসের ফর্মুলা আমরা ইউজ করে আমরা লিখতে পারি এসি স্কয়ার সমান সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ঠিক আছে, অথবা এসি সমান সমান রুট ওভার এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখানে একটা জিনিস দেখো, এ বির মান এবং বিসি মান দুটোটাই কত এ, তাহলে এ বি সমান সমান এ তার স্কয়ার, বিসিও কত এ, তাহলে এ স্কয়ার সমান সমান কি লিখতে পারি আমরা, লিখতে পারি 2a স্কয়ার, মানে কত রুট 2a। তাহলে সুতরাং এসি সমান সমান কত রুট 2a, আর এবি কত পেয়েছি আমরা, এবি এ। তাহলে আমরা এখন কি করতে পারি, এখন আমরা মনে করো এসি বাই এবি বের করব। এসি বাই এবি যদি বের করি, তাহলে এসি কত এসছে আমার রুট 2a এসছে, আর এবি কত, এবির মান কত, এবির মান এ। তাহলে এ এ যদি কেটে যায় তাহলে কি থাকবে, এসি বাই এবি সমান সমান থাকলো কত রুট 2। তাহলে এটাকে তুমি একটা ইকুয়েশন নাম্বার দিয়ে দাও, মনে করো এটা 1 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, এবার দেখো আরেকটা জিনিস এখানে লিখছি, এই জায়গাটার পরের পার্টটা আমরা এখানে লিখছি। দেখো এখানে কি আছে, দেখো এসি সমান সমান কি আছে, ক্যাপিটাল আর প্লাস স্মল আর প্লাস স্মল আর প্লাস ক্যাপিটাল আর, মানে এসি এই জায়গাটা ক্যাপিটাল আর, এই এখান কেন্দ্র থেকে এই জায়গাটা স্মল আর, এই কেন্দ্র থেকে এই জায়গাটা স্মল আর, এখানে এই জায়গাটা আবার কি ক্যাপিটাল আর, তাই না? তাহলে এখান থেকে এসি সমান সমান ক্যাপিটাল আর স্মল আর প্লাস ক্যাপিটাল লিখতে পারি। আর তোমার এ বি সমান কিটা এই জায়গাটা পুরোটা, তাহলে এখানে আর আর, তাহলে কি লিখতে পারি ক্যাপিটাল আর প্লাস ক্যাপিটাল আর। তাহলে তোমার সুতরাং আমরা এখন এসি লিখতে পারছি না, এসি সমান সমান 2 ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর, আর এ বি সমান সমান 2 আর। তাহলে সুতরাং এবার আমরা কি লিখতে পারি, এসি বাই এবি ইজ ইকুয়ালস টু তোমার 2 ইন্টু আর প্লাস আর ডিভাইডেড বাই 2 আর, 2 ক্যান্সেল করে দাও, তাহলে কি থাকছে, তোমার থাকছে এসি বাই এবি সমান সমান ক্যাপিটাল আর প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর। এটা তুমি ইকুয়েশন নাম্বার দিয়ে দাও 2, ইকুয়েশন নাম্বার দিয়ে দিলে কত 2। এবার তুমি 1 এবং 2 দুইটা ইকুয়েশন পেয়েছো, তাহলে নিচে লিখবে 1 এবং 2 থেকে পাই কি পাও তুমি, ক্যাপিটাল আর প্লাস স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর ইজ ইকুয়ালস টু রুট 2। ঠিক আছে, এখানে এসি বাই এবি সমান সমান রুট 2, আর এখানে এসি বাই এবি সমান সমান ক্যাপিটাল আর প্লাস স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। তাহলে এই দুটো ইকুয়েশনের মধ্যে আমি লিখতে পারি না এটা সমান সমান এটা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, অর এটাকে লিখতে পারি ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর ইজ ইকুয়ালস টু রুট 2। ঠিক আছে, এখান থেকে লিখতে পারি 1 প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়ালস টু কত রুট 2। রুট 2 মান কত বলতো, রুট 2 মান হচ্ছে 1.414। এখন এই 1টাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে 1.414 থেকে 1টা মাইনাস হয়ে যাবে, তাহলে থাকবে কত 0.414 থাকবে।
তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর, সুতরাং স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়ালস টু 0.414 তোমার এসেছে। তাহলে এখানে স্মল আরটা কি ছিল? স্মল আরটা ছিল তোমার কোনো একটা কণা যদি অষ্টতলকীয় ফাঁকা স্থানে উপস্থিত থাকে, ওই কণাটার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, ঠিক আছে। আর ক্যাপিটাল আরটা কি হবে বলতো? ক্যাপিটাল আরটা হচ্ছে তোমার ঘনকের মধ্যে উপস্থিত যে কণাটা আছে সেই কণাটার ব্যাসার্ধ হচ্ছে কত? ক্যাপিটাল আর। এবং তাদের মধ্যে কি সম্পর্ক পেলাম? স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়ালস টু 0.414, ঠিক আছে। তো এখানে এই সম্পর্কটা পেয়ে গেলাম আমরা। তাহলে এখান থেকে লিখতে পারি স্মল আর ইকুয়ালস টু 0.414 ইন্টু ক্যাপিটাল আর। আচ্ছা, এটা আমরা পেয়ে গেলাম কার ক্ষেত্রে? এই ফাঁকা স্থানটা হচ্ছে অষ্টতলকীয় ফাঁকা স্থান। সেম ভাবে আমরা যদি চতুস্থলকীয় ফাঁকা স্থান, যেটা নাকি বডি ডায়াগোনালি থাকে এর মধ্যে, ঘনকের মধ্যে, তাহলে ওইটার সাথে যদি আমরা সম্পর্ক নির্ণয় করি, এভাবে যদি ডিরাইভেশন করি, তাহলে ডিরাইভেশনটা করলে আমরা তো এখানে স্মল আর ক্যাপিটাল আর এর মধ্যে রিলেশন বাই করলাম কার জন্য বলতো? এটা হচ্ছে স্মল আরটা হচ্ছে তোমার ফাঁকা স্থান, তোমার কোথায়? অষ্টতলীয় ফাঁকা স্থান, ঠিক আছে, অষ্টতলীয় ফাঁকা স্থানের জন্য। আর ক্যাপিটাল আরটা হচ্ছে তোমার কণাটা, যেটা নাকি তোমার কোথায় আছে? ঘনকের মধ্যে আছে, তার তোমার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের মধ্যে তোমরা সম্পর্ক নির্ণয় করেছো। কিন্তু এখন যদি চতুস্থলকীয় ফাঁকা স্থানের ক্ষেত্রে যদি সেম সম্পর্কটা নির্ণয় করতে যাও, তো কিভাবে নির্ণয়, সেই সম্পর্কটা তোমার কি হবে সেটা আমরা শিখে নিচ্ছি। সম্পর্কটা হচ্ছে স্মল আর বাই ক্যাপিটাল আর, স্মল আর বাই ক্যাপিটাল আর ইজ ইকুয়ালস টু 0.225। এটা কার ক্ষেত্রে? চতুস্থলকীয় ফাঁকা স্থানের ক্ষেত্রে। চতুস্থলকীয় ফাঁকা স্থান এর মধ্যে উপস্থিত কণা, তার ব্যাসার্ধ যদি স্মল আর হয় এবং তোমার কণার যে ব্যাসার্ধ সেটা ক্যাপিটাল আর হয়, তখন তাদের মধ্যে সম্পর্কটা হয় স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়ালস টু 0.225। তো এখানে দেখো, আমরা যখন কোনো একটা কঠিন তৈরি হয়, কঠিনের মধ্যে তোমার ক্যাটায়ন থাকে এবং অ্যানায়ন থাকে। যদি তোমার সেটা আয়নীয় ক্যালাস হয়, তাহলে এটার মধ্যে কি থাকবে? তোমার ক্যাটায়ন থাকবে একটা, অ্যানায়ন থাকবে একটা। আমরা জানি ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে ক্যাটায়নের যে আকারটা ছোট হয়, ঠিক আছে। তো আমরা যে ফাঁকা স্থান বললাম, কণার সাথে ফাঁকা স্থানের যদি তুলনা করি, তাহলে নিশ্চয়ই ফাঁকা স্থানের জায়গাটা কি ছোট হবে, ঠিক আছে। তো এই জায়গার মধ্যে জেনারেলি কে থাকতে পারে? ক্যাটায়ন থাকতে পারে, ঠিক আছে। আর অ্যানায়ন যেটা তোমাকে ক্যাপিটাল আর হবে, মানে যেটা কণার জায়গা, সেই কণার জায়গার মধ্যে অ্যানায়নটা থাকতে পারে। তাহলে আমরা এখন এখান থেকে একটা জিনিস বলতে পারছি যে আর প্লাস বাই আর মাইনাস, মানে কার? আর প্লাস মানে হচ্ছে ক্যাটায়ন, আর মাইনাস হচ্ছে অ্যানায়ন। যেমন মনে করো এখানে আর স্মল আরটা হচ্ছে আর প্লাস, ক্যাপিটাল আরটা হচ্ছে কি? আর মাইনাস। তো এটাকে আমরা বলতে পারি যে ব্যাসার্ধের অনুপাত, ঠিক আছে। এটাকে আমরা বলতে পারি ব্যাসার্ধের অনুপাত। এখন এই যে ব্যাসার্ধের অনুপাতের কথা বললাম, এই ব্যাসার্ধের অনুপাতের মান এর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন রকম যে ক্যালাস আছে, ক্যালাসের সবর্গাঙ্গ সংখ্যা এবং তার কি আকার হতে পারে সেটা আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে। তো তার জন্য আমাকে এই জিনিসটা টেবিলের আকারে তার এটা এগুলি শিখে নেব। দেখো, আমি একটা টেবিল তোমাকে দিচ্ছি। সেটা হচ্ছে, প্রথমে এখানে লেখো যে ব্যাসার্ধের অনুপাত আর প্লাস বাই আর মাইনাস। এটা কি যে বললাম? ব্যাসার্ধের অনুপাত, ঠিক আছে, ব্যাসার্ধের অনুপাত। তাহলে এখানে ব্যাসার্ধের অনুপাত লিখবো, তারপরে লিখবো সবর্গাঙ্গ সংখ্যা, যেটাকে আমরা কোঅর্ডিনেশন নাম্বার বলি। তারপরে গঠন, কি ধরনের গঠন হতে পারে সেই গঠন, কিছু উদাহরণ আমরা এখানে লিখে নেব, ঠিক আছে, কিছু উদাহরণ। আচ্ছা, তো প্রথমে আমরা দেখছি, যদি তোমার ব্যাসার্ধের অনুপাতের মান 0 থেকে 0.155 হয়, তাহলে তার সবর্গাঙ্গ সংখ্যা হয় 2 এবং তার গঠন হয় সরল রৈখিক মানে লিনিয়ার। উদাহরণ মনে করো HF, ঠিক আছে, HF। আচ্ছা, এবার যদি মানটা 0.155 থেকে 0.225 এর মধ্যে হয়, তাহলে তার সবর্গাঙ্গ সংখ্যা হবে 3 এবং গঠন হবে ত্রিকোণীয় ট্রাইগোনাল প্ল্যানার, ত্রিকোণীয় সমতলীয়
মানে ট্রায়াগোনাল প্ল্যানার। ঠিক আছে, উদাহরণ মনে করো B2O3। তারপরে তোমার মনে করো যদি মানটা 0.225 থেকে শুরু করে 0.414 এর মধ্যে হয়, তাহলে সবর্গাঙ্গ সংখ্যা হবে 4 এবং তার স্ট্রাকচারটা হবে চতুস্থলকীয় মানে টেট্রাহেড্রাল, চতুস্থলকীয়। ঠিক আছে, চতুস্থলকীয় মানে কি? টেট্রাহেড্রাল, যেমন ZNS। ঠিক আছে, তারপরে তোমার যদি ভ্যালুটা 0.414 থেকে শুরু করে 0.732 এর মধ্যে থাকে, তার সবর্গাঙ্গ সংখ্যা হবে 6, স্ট্রাকচারটা হবে তোমার অষ্টতলকীয়, অষ্টতলকীয়। ঠিক আছে, যেমন NaCl। আর সবার শেষে যদি ভ্যালুটা 0.732 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে তার সবর্গাঙ্গ সংখ্যা হবে 8 এবং তার স্ট্রাকচার হবে ঘনকাকার, মানে ইংরেজিতে বলবো আমরা কিউবিক। এক্সাম্পল সিজিয়াম ক্লোরাইড, CaCl। ঠিক আছে, CaCl ঘনকাকার। তাহলে এই ব্যাসার্ধের যে অনুপাত আমরা এখানে পেয়ে গেলাম, যে ব্যাসার্ধের অনুপাতের মান কি, যে ভ্যালুগুলো আমরা লিখলাম এই মানের মধ্যে যদি থাকে, তাহলে তার গঠন কি হবে, তার সবর্গাঙ্গ সংখ্যা কি হবে, আর কি উদাহরণ কি হতে পারে আমরা এখান থেকে শিখে নিলাম। 0 থেকে 0.155 এর মধ্যে থাকলে সবর্গাঙ্গ সংখ্যা 2 হবে, গঠন সরলরৈখিক হবে মানে লিনিয়ার, আর এটা হচ্ছে উদাহরণ মনে করো HF। সেম ভাবে এই ভ্যালুটা থাকলে সবর্গাঙ্গ সংখ্যা 3 হবে, ট্রায়াগোনাল প্ল্যানার। B2O3 হচ্ছে তার উদাহরণ। এইরকম 0.225 থেকে 0.414 এর মধ্যে থাকলে তোমার সবর্গাঙ্গ 4, চতুস্থলকীয়, উদাহরণ কি? ZNS, জিঙ্ক ব্লেন্ড। তাহলে এইভাবে আমরা এই টেবিলটা শিখে নেব। এই টেবিলের উপর ভিত্তি করে তোমাদের কিছু অঙ্ক দিতে পারে। কিরকম অঙ্ক হতে পারে দেখো, তোমরা এই জিনিসটা মনে রাখো, এই জিনিসটা তোমার লাগবে, খাতাতে নোট করে নাও। ঠিক আছে, তো দেখো আমরা বলছি অঙ্কটা কিরকম হতে পারে। মনে করো বললো যে একটি আয়নীয় ক্যালাস আছে, যে আয়নীয় ক্যালাসের মধ্যে উপস্থিত Na+। ঠিক আছে, Na+ আছে, Na+ এর ব্যাসার্ধ হচ্ছে 95 পিকোমিটার এবং Cl- এর ব্যাসার্ধ হচ্ছে 181 পিকোমিটার। ঠিক আছে, কি বললো যে একটি আয়নীয় ক্যালাসের মধ্যে Na+ মানে NaCl এর ক্যালাস আর কি, Na+ এর যে ব্যাসার্ধ, সে ব্যাসার্ধটা দিয়েছে তারা 95 পিকোমিটার, আর Cl- এর যে ব্যাসার্ধ সেটা দিয়েছে তোমার 181 পিকোমিটার। ঠিক আছে, তাহলে বললো যে এই ক্যালাসটির যে সবর্গাঙ্গ সংখ্যা সেটা কি 6 হবে নাকি তোমার 4 হবে। ঠিক আছে, এটা তোমাকে ক্যালকুলেট করতে বলেছে। তো তার জন্য তুমি কি করবে, তো 6 হবে নাকি তোমার 4 হবে, তার জন্য তুমি আগে কি করবে, Na+ আর Cl- এর ব্যাসার্ধ মানে কি, মানে হচ্ছে R of Na+ মানে ক্যাটায়ন ডিভাইডেড বাই R of Cl- মানে কি, অ্যানায়ন। ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধ তুমি নিয়ে নাও। ব্যাসার্ধ কত আছে, এটা হচ্ছে তোমার 95 আর এটা হচ্ছে কত 181। এটা যদি করো তোমার মোটামুটি 0.524 পিকোমিটার এর কাছাকাছি আসবে। তাদের কি তোমার অনুপাতটা কত আসলো, 0.524 এর কাছাকাছি মনে করো এরকমই আসবে। তো এটা যদি দেখো 0.524 যে তোমার ভ্যালুটা, এটা কোথায় থাকে, তোমার এই রেঞ্জে থাকে, এই রেঞ্জে 0.414 থেকে শুরু করে 0.732। ঠিক আছে, তাহলে এই রেঞ্জের মধ্যে তোমার থাকে 0.524, তাহলে তার সবর্গাঙ্গ সংখ্যা কত হবে, 6। স্ট্রাকচারটা কি হবে, অষ্টতলিক। একটা উদাহরণ বলো, NaCl হচ্ছে তার উদাহরণ। তাহলে এইভাবে আমরা এখান থেকে ব্যাসার্ধের অনুপাতটা শিখে নেব এবং এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের ভালো করে এই জিনিসটা শিখে নেবে। তারপরে নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে, দেখি এটার মধ্যে আরো কিছু যদি অঙ্ক থাকে সেই অঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেব, তোমরা স্ক্রিনের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা ছাড়া যদি আমরা নেক্সট যে জিনিসটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার কি করে ক্যালাসের ঘনত্ব নির্ণয় করা যায়। ঠিক আছে, ক্যালাসের ঘনত্ব নির্ণয় করার নিয়মটা কি, কিভাবে ক্যালাসের ঘনত্ব নির্ণয় করতে পারি। তাহলে আমরা এখন পয়েন্ট লিখব, ক্যালাসের ঘনত্ব নির্ণয়। ক্যালাসের ঘনত্ব মানে কঠিনের আমরা ঘনত্ব নির্ণয় করব। ঘনত্ব মিন্স ডেনসিটি। ঠিক আছে, ডেনসিটি ঘনত্বকে আমরা ডি অথবা রো দিয়ে
আমরা লিখতে পারি। ঠিক আছে, ডি অথবা রো দিয়ে লিখতে পারি। ক্যালাসের ঘনত্ব নির্ণয় করার জন্য ডি অথবা রো দিয়ে লিখবো। আচ্ছা, এখন ডি এবং রো জন্য আমার এখানে যে আমরা ফর্মুলাটা ইউজ করি, ফর্মুলাটা হচ্ছে ডেনসিটি মানে ঘনত্ব সমান সমান জেড ইন্টু ক্যাপিটাল এম ডিভাইডেড বাই এ কিউব ইন্টু এন এ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ঘনত্ব নির্ণয় করার ফর্মুলা। তো এখন দেখো জেড মানে কি, জেড মানে হচ্ছে ডি, তো বুঝতে পারলাম ডি হচ্ছে ঘনত্ব, ক্যালাসের ঘনত্ব। ঠিক আছে, ক্যালাসের ঘনত্ব। আর জেড মানে হচ্ছে ক্যালাসের কণা সংখ্যা, একক কোষে উপস্থিত কণা সংখ্যা, উপস্থিত কণা সংখ্যা। এম কি হবে, এম হচ্ছে তোমার ক্যালাসের মধ্যে উপস্থিত যে অণু বা পরমাণু যাই থাকবে তার অণু হলে আণবিক ভর, পরমাণু হলে পারমাণবিক ভর। ঠিক আছে, তাহলে আণবিক ভর, আণবিক ভর। আর এ মানে হচ্ছে তোমার ঘনকের কিনারা দৈর্ঘ্য, এ হচ্ছে ঘনকের কিনারা দৈর্ঘ্য, ঘনকের কিনারা দৈর্ঘ্য। ঠিক আছে, এবং এটা সেন্টিমিটারে নিতে হবে, সেন্টিমিটারে। ঠিক আছে, গত ক্লাসে আমরা পড়েছিলাম যে কিভাবে বিভিন্ন ইউনিট থেকে সেন্টিমিটার নেওয়া যায়। তবে আমরা বলে রাখছি 1 পিকোমিটার সমান সমান 10⁻⁻10 সেন্টিমিটার এবং 1 ন্যানোমিটার সমান সমান 10⁻⁻7 সেন্টিমিটার। তাহলে এই দুইটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলি খুব ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যাবে যে তোমার কোশ্চেনের মধ্যে তোমাকে পিকোমিটারে দেওয়া আছে, কিন্তু তোমাকে সেটা সেন্টিমিটারে পরিবর্তন করে নিতে হবে। তো ঘনকের কিনারা দৈর্ঘ্যটা কিসে হবে, সেন্টিমিটারে হবে। ঠিক আছে, আর এনএ, এনএ মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা, এবং তার মান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। তো অ্যাভোগাড্রো সংখ্যার মানটা হচ্ছে তোমার 6.022 ইন্টু 10⁻23। তাহলে এইভাবে আমরা ক্যালাসের ঘনত্বকে নির্ণয় করতে পারি। তো ক্যালাসের ঘনত্ব নির্ণয় করার জন্য কি কি জিনিসগুলি আমাদের লাগলো আমার ডি মানে ঘনত্ব, জেড মানে হচ্ছে একক কোষে উপস্থিত কণা সংখ্যা, এম মানে হচ্ছে আণবিক ভর, এ মানে হচ্ছে ঘনকের কিনারা দৈর্ঘ্য, এবং এন এ মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত, 6.022 ইন্টু 10⁻23। এখন দেখো কোনো একটা কোশ্চেন তোমাকে যদি পরীক্ষাতে দেয়, তাহলে সেই কোশ্চেনটার মধ্যে তুমি কিরকম কোশ্চেন দিতে পারে। মনে করো বলে দেবে যে একটি ক্যালাস আছে যেটা নাকি তোমার বিসিসি স্ট্রাকচার তৈরি করে। ঠিক আছে, স্ট্রাকচারটা বিসিসি তৈরি করে, এবং তার মধ্যে যে উপস্থিত কণা আছে, কণাটা তোমার যে কণাটা আছে সেই কণাটার নাম দিয়ে দেবে। যদি কণাটা যদি অণু হয় তাহলে যেটাই হয় তোমার একটা নামটা দিয়ে দেবে। তাহলে সেখানে নাম দিলে তার পারমাণবিক ভর, না দিলে তুমি পারমাণবিক ভর বা আণবিক ভর সেটা বের করতে পারবে। আর যদি তোমার না দিয়ে দেয় তাহলে তোমার ব্র্যাকেটে তার পারমাণবিক ভর দিয়ে দেবে। তো এখান থেকে তুমি পারমাণবিক ভর পেয়ে গেলে, দিয়ে মনে করো সে বলে দিল NaCl। ঠিক আছে, তো NaCl হলে কত হবে, সোডিয়ামের জন্য হচ্ছে 23 আর ক্লোরিনের জন্য হচ্ছে 35.5। দুটোটা যোগ করে নাও, তাহলে তুমি NaCl পেয়ে যাবে। কি পাবে, এম পাবে, এম। ঠিক আছে, আণবিক ভরটা পাবে। এ মনে করো তোমাকে দিয়ে দিল 200 পিকোমিটার। তো 200 পিকোমিটার দিলে তোমাকে কি করতে হবে, 200 ইন্টু 10⁻⁻10 সেন্টিমিটার। পিকোমিটার থেকে তোমাকে সেন্টিমিটার পরিবর্তন করে নিতে হবে অঙ্কের মধ্যে। তোমাকে নর্মালি তারা 200 পিকোমিটার দেবে, কিন্তু তুমি কি করবে, পিকোমিটার থেকে সেন্টিমিটার পরিবর্তন করে নেবে। ঠিক আছে, তারপর তোমাকে আর কিছু দেবে না, দিয়ে বললো তার ঘনত্ব নির্ণয় করো। তো তোমাকে এন এর ভ্যালু তো দেবে না, এন এ তুমি জানো, এন এ মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, সেটা কত 6.022 ইন্টু 10⁻23। তাহলে এই ভ্যালুটা তুমি এখানে এন এর মানের মধ্যে বসাবে। তাহলে জেড এর বিসিসি বলেছে না, বিসিসি, তো বিসিসির ক্ষেত্রে জেড এর মান কত হয়, 2 হয়। এই মানটা এখানে বসাবে। এম তুমি জানো, এ এর মান তুমি বসাবে, এন এর মান বসাবে, তাহলে তুমি এখান থেকে ঘনত্ব নির্ণয় করে নিতে পারবে। তাহলে এইভাবে তুমি ক্যালাসের ঘনত্ব নির্ণয় করতে পারবে। এখন এমনও হতে পারে কোনো কোশ্চেনের মধ্যে ঘনত্বের মান দেওয়া, এ এর মান দেওয়া, ঠিক আছে, এম এর মান দেওয়া, দিয়ে বললো এটা কি ধরনের ক্যালাস বলো। তুমি জেড বের করবে, জেড বের করে বলবে, যদি জেড এর মান যদি 1 আসে তুমি বলবে এটা এসসিসি, জেড এর মান যদি 2 আসে তাহলে বলবে বিসিসি, জেড এর মান যদি তোমার 4 আসে তাহলে বলবে সেটা এফসিসি, যদি জেড এর মান যদি 6 আসে, 6 যদি আসে তাহলে বলবে এটা হচ্ছে তোমার এইচসিপি।
আর তুমি যদি বলো যে স্যার 2 আসলে তো আবার ইসিসিও আছে আবার বিসিসিও আছে, তাহলে কোনটা বলবো? বিসিসি কে বলবে, ইসিসির কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, তাহলে ইসিসি কে আমরা বলবো না, আমরা বলবো কোনটা? বিসিসি। আচ্ছা, সেম ভাবে এমনও হতে পারে যে তোমার এ এর মান দেওয়া, জেড এর মান দেওয়া, ঘনত্বের মান দেওয়া, আণবিক ভর নির্ণয় করো, আসতে পারে। ঠিক আছে, এমনও হতে পারে কোনো কোশ্চেনের মধ্যে অ্যাভোগাড্রোর মানের কথা বললো যে এ দেওয়া, ডি দেওয়া, জেড দেওয়া, এম দেওয়া, বলো অ্যাভোগাড্রোর মানটা কত হবে সেটা নির্ণয় করো। তুমি জানো অ্যাভোগাড্রোর মান 6.022 × 10⁻23, তুমি হয়তোবা এটাকে ক্যালকুলেশন করে তার এন এর মানটা দেখা যাবে এটা কাছাকাছি কোনো একটা ভ্যালু তোমার এখানে এসছে। তো এইভাবে আমি এক দুটো অঙ্ক তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো, মানে বাড়িতে প্র্যাকটিস করবে। হ্যাঁ, তো এরকম জিনিসগুলো তোমাদের, এই যে প্রশ্নটা তোমরা করেছো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষাতে খুব বেশি পরিমাণে আসে। ক্যালাসের ঘনত্ব কি করে নির্ণয় করতে হয় খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। ক্যালাসের ঘনত্ব নির্ণয় করার জন্য তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে, এবং এই ফর্মুলার মধ্যে কোনটা কি আছে সেই জিনিসটা শিখে নাও, এবং একে ঘনকের কিনারা দৈর্ঘ্য সেন্টিমিটারে প্রকাশ করতে হয়। তো এই সমস্ত জিনিসগুলো তোমাকে ভালো করে শিখে নিতে হবে, এবং আমরা তার পরবর্তী ভিডিওতে আমরা ক্লাসের ত্রুটি সম্পর্কে পড়ব। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। তো ত্রুটির পর আমাদের তার